আমি ভাবছি যদি রিলিজন সত্যি হয়, ওয়াও, তাহলে তো আমার পুরো লাইফস্টাইল, তার প্রত্যেকের একটা কমফোর্ট জোন থাকে না, তো সেই কমফোর্ট জোন আমার পুরো ভেঙে যাবে। ফেরাউনদের যে টাইম, যারা পিরামিড বানিয়েছে 4500 বছর আগে, ক্যান ইউ বিলিভ দিস? সেকেন্ড যে টপিকটা আমাকে খুব ইন্ট্রিগ করলো সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের কিছু ইস্যু, বিশেষ করে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। থার্ড টপিক হচ্ছে মানি, টাকা কিভাবে তৈরি হয়। তো এটা আমাকে খুব ইন্ট্রিগ করছে অন্য আরেকটা কারণে। এটা আই বিকাম ভেরি ইন্টারেস্টেড যে হাউ মানি ইজ ক্রিয়েটেড। আসসালামু আলাইকুম, আমি নাফিস আহমেদ মৃধা। আজ থেকে 2 বছর আগে ইউটিউবে একটা কন্টেন্টের সামনে আমি আসছিলাম, সেটা হচ্ছে আমারই পছন্দের একজন ব্যক্তিত্ব, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ ভাইয়া একটা আলোচনায় বলতেছিলেন যে 3টা কারণে উনি একজন বিশ্বাসী হয়েছিলেন অবিশ্বাসী থেকে। 3টা কারণ কি কি ছিল, 3টা প্রশ্ন কি কি ছিল। একটা প্রশ্ন ছিল হচ্ছে ইনফ্লেশন নিয়ে, অর্থাৎ এই যে মনিটারি সিস্টেম অথবা আর্থিক যে ব্যবস্থাটা, এটা নিয়ে। দ্বিতীয় প্রশ্নটা ছিল পিরামিড নিয়ে, এবং তৃতীয় প্রশ্নটা ছিল ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে। আজকের এই ভিডিওটাতে আমি এই 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আপনারা যারা ওই ভিডিওটা দেখে আসছেন আপনারা জানেন যে সোহাগ ভাই কিন্তু ডিসকাশনটা ওপেন এন্ডেড রাখছিলেন, অর্থাৎ উনি 3টা প্রশ্নের কোনোটার উত্তর দেন নাই, উনি আমাদেরকে এক্সপ্লোর করার সুযোগ দিয়েছেন। আমি প্রায় দীর্ঘ 2 বছরের অধিক সময় ধরে বলতে পারেন যে এটাকে নিয়ে আমি এক্সপ্লোর করছি, রিসার্চ করছি, কারণ এটা করতে আমি বাধ্য, এটা আমার নিজের ধর্মের বিষয়। আজকের এই ভিডিওটাতে আমি 3টা প্রথমে যদি কথাবার্তা বলি ইনফ্লেশন নিয়ে, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ওনার প্রশ্নটা এরকম ছিল যে ধরেন আপনি আজ থেকে 5 বছর আগে ব্যাংকে 1 লক্ষ টাকা, এটার ভ্যালু আজকে এসে 95,000 টাকা হয়ে গেল। প্রশ্নটা এইটা যে যদি ইনফ্লেশন হয়, সবাই তো টাকা হারাইছে, তাহলে আপনি 1 লাখ ছিল এখন 95,000 হচ্ছে, 5,000 টাকা আপনি হারাইছেন। যদি সবাই হারায় তাহলে কারো না কারো গেইন করার কথা না। মানে লাইক ধরেন সবাই তার টাকাটা কমে গেল, তাহলে কারো না কারো টাকা তো বাড়ছে, টাকা তো আকাশে উড়ে যাওয়ার কথা না, রাইট? সেইখানে তিনি বলছিলেন যে এটার সাথে বিশ্বাসের একটা ব্যাপার আছে। আমি আপনাকে একটু সহজভাবে জিনিসটা ভাঙাই দিই, ইনফ্লেশনটা আসলে কিভাবে হচ্ছে। প্রথমে একটা প্রশ্ন নিজেকে আপনি আগে করেন যে আপনার কাছে যদি আজকে 1 লক্ষ টাকা থাকে এবং এটা যদি আপনি ব্যাংকে জমাইতে চান, এক ভার্সেস আপনি 1 লক্ষ টাকাকে গোল্ডে কনভার্ট করলেন, অ্যান্ড দেন গোল্ডটা যদি আপনি ব্যাংকে জমাইতে চান, খেয়াল করলে দেখবেন 1 লক্ষ টাকার উপরে ব্যাংক আপনাকে বেশ ভালো একটা ইন্টারেস্ট দিবে। কিন্তু যদি আপনি গোল্ড রাখেন, আপনাকে ব্যাংক কোনো ইন্টারেস্ট দিবে না, বরং একটা সিকিউরিটি চার্জ কেটে নিবে। আপনি এটার উত্তরটা কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন, ঘটনাটা আসলে কি ঘটতেছে, মানে কেন 1 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকার গোল্ড জিনিসটা তো একই, মানে মূল্যটা তো তখন একই, কেন টাকার উপরে ইন্টারেস্ট দিচ্ছে? অর্থাৎ ব্যাংক এটাও চাইতে পারতো যে টাকার উপরে ইন্টারেস্ট তো দূরের কথা, আমি তোমাকে 10 বছর তোমার টাকা আমি সেভ করে রাখবো, সো আমি এই সিকিউরিটি একটা ফি নিব। কেন এই সিকিউরিটি ফিটা সে টাকার ক্ষেত্রে নিচ্ছে না, বরং টাকা আরো বাড়ায় দিচ্ছে? গোল্ডের ক্ষেত্রে সে সিকিউরিটি ফি নিচ্ছে এবং গোল্ড সে বাড়াচ্ছে না। সহজ একটা উত্তর দিয়ে দিই, আপনি কমেন্টে আপনার উত্তরটা দিতে পারেন, আমি আপনাকে একদম জাস্টিফাইড একটা অ্যান্সার দিই। দেখেন, ব্যাংক আসলে চাই না যে আপনি গোল্ডে কনভার্ট হন, অর্থাৎ আপনি গোল্ড সেভ করেন, কারণ আপনি যদি 2020 সাল থেকে 2025 সালের গ্রাফ দেখেন, টাকার ভ্যালু অর্ধেক হয়েছে, বাট গোল্ডের দাম ডাবল হয়েছে। শুধুমাত্র এটাই না যে গোল্ডের দাম ডাবল হয়েছে, তার সমস্যা কি? আরও বড় সমস্যা আছে। আপনি যদি গোল্ড কারেন্সিতে মুভ করেন, আপনার গোল্ডের দাম বাংলাদেশে যা পাবেন, মানে গোল্ড দিয়ে আপনি বাংলাদেশে যা কিনতে পারবেন, ইউএসএ ইউকে যেখানে যান একই জিনিসই কিনতে পারবেন। অর্থাৎ আমরা সবাই যদি গোল্ড কারেন্সিতে, অর্থাৎ আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের আমলে যে কারেন্সিটা ছিল ওইটা যদি ফলো করতে থাকি, তাহলে আমাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব অর্থ, নিজের কষ্ট করা কামানোর টাকা, এটার উপরে কারো কন্ট্রোল থাকতো না। কিন্তু আপনি যদি সেই জিনিসটা টাকাতে করেন, আপনার টাকা কিন্তু কন্ট্রোলেবল। অর্থাৎ 1971 সালে আমেরিকার একজন প্রেসিডেন্ট নিক্সন একটা ল ক্রিয়েট করেন। তো আমি এটা এখনই ব্যাখ্যা করতেছি, খুব বেশি জটিল করবো না, আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। আপনি এটাকে আরো রিসার্চ করবেন, আমি এটা বিশ্বাস করি, কারণ আপনি যদি হেদায়েত চান, আল্লাহ আপনার কাছে হেদায়েত নিয়ে আসবেন। তো প্রথম দিকে যেটা ঘটনাটা ছিল, আমেরিকাতে একটা প্রাইভেট ব্যাংক ছিল যেটার নাম ছিল ফেডারেল রিজার্ভ ব্যাংক। ব্যাংকটা কার দ্বারা কন্ট্রোল, এটা এই ভিডিও শেষে আপনি একা একাই উত্তরটা পেয়ে যাবেন।
এটা একটা প্রাইভেট ব্যাংক, তবে এখন এই মুহূর্তে সারা বিশ্বের ব্যাংক হচ্ছে এই ফেডারেল রিজার্ভ ব্যাংক, অর্থাৎ ইউএস ডলার ছাপানো থেকে শুরু করে সবকিছুর এখতিয়ার অধিকার এই ব্যাংকটার আছে। অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক একটা সরকারি ব্যাংক, সে টাকা ছাপাচ্ছে, ঠিক আছে, কিন্তু সারা বিশ্বের টাকা যেটাকে আমরা ডলার বলি সেটা যে ছাপাচ্ছে সেটা কিভাবে একটা প্রাইভেট ব্যাংক হয়, অর্থাৎ একটা ব্যক্তিগত সম্পত্তি হয়, জিনিসটা ভাবার মতো জিনিস না? অ্যাকচুয়ালি 1971 সালের আগে পুরো পৃথিবীতে যে সিস্টেম ছিল সেটা হচ্ছে আপনার কাছে যতটুকু গোল্ড কারেন্সি আছে তার এগেনস্টে আপনি টাকা নিতে পারেন, তার এগেনস্টে আপনি ইউএস ডলার নিতে পারেন, এরকম ব্যাপারটা ছিল। অর্থাৎ আপনার নিজের সম্পত্তি আপনার নিজেরই ছিল, কারণ জিনিসটা গোল্ডের এগেনস্টে। ধরেন আপনার কাছে ধরেন 100 কেজি গোল্ড আছে, এখন 100 কেজি গোল্ড ট্রাভেল করে নিয়ে যাওয়া যথেষ্ট জটিল। সেই 100 কেজি গোল্ডের এগেনস্টে আপনি একটা রিসিপ্ট নিতে পারতেন, যে রিসিপ্টে লেখা থাকতো যে এই রিসিপ্টের বাহক হচ্ছে 100 কেজি গোল্ডের মালিক, এবং আপনি রিসিপ্টে যেখানে নিয়ে যান আপনি সেটার ভ্যালু উঠে আনতে পারতেন। সেটা একটা বেশ কনভিনিয়েন্ট ওয়ে ছিল, যে ঠিক আছে এত ওয়েট জিনিসটা নেওয়া সম্ভব না, আমরা রিসিপ্টে কাজ করি। 1971-এ আমেরিকার একজন প্রেসিডেন্ট নিক্সন ডিসাইড করলেন যে আপনার কতটুকু গোল্ড আছে এটা এখন আর আমরা কাউন্টে আনবো না, এখন থেকে এই গোল্ড কারেন্সি সম্পূর্ণ উঠে যাবে। আমরা চিন্তা করব আপনার কতটুকু ইউএস ডলার আছে, সেইটার উপরে আপনি আপনার দেশীয় লোকাল টাকা ছাপাইতে পারবেন। আমার মনে হয় একটু জটিল হয়ে গেছে, আমি আপনারা একটু ব্যাখ্যা করি। মনে করেন আপনার যদি মনে হয় বাংলাদেশ আজকে অফুরন্ত টাকা ছাপাইতে পারবে, ব্যাপারটা আসলে এরকম না। আপনি খেয়াল করবেন আমাদের একদম নিউজের একটা হেডলাইন থাকে যে আমাদের ফরেন রিজার্ভের অবস্থা আজকে এরকম, অর্থাৎ ফরেন রিজার্ভের বাংলা কি? ফরেন রিজার্ভ হচ্ছে একটা দেশের কি পরিমাণ ইউএস ডলার এই মুহূর্তে আছে। অর্থাৎ বাংলাদেশ যদি আজকে চায় 1000 কোটি টাকা ছাপাইতে, তাহলে তাকে এতটুকু মেকশোর করতে হবে যেন বাংলাদেশ ব্যাংকের কাছে ওই 1000 কোটি টাকার অনুরূপ বা সমপরিমাণ ডলার থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে ডলার স্ট্যান্ডার্ড যেটা নিক্সন দিয়ে গেছেন। বাট আগে এটা কি ছিল? আগে এটা এরকম ছিল যে আপনার কাছে যে পরিমাণ গোল্ড আছে সেইটার ভ্যালু অনুযায়ী আপনি টাকা ছাপাইতে পারবেন, ডলার ছাপাইতে পারবেন। এবং এখানে প্রবলেম যেটা হয়েছে, কেন আমাদের উপর বন্ধ করতে তারা পারতেছিল না এবং কেন নিক্সন এই কাজটা করলো, এটা রিজন হচ্ছে গোল্ডের দাম সবখানেই এক। তো ধরেন আপনার কাছেও গোল্ড আছে, আমেরিকার কাছেও গোল্ড আছে, তো দুইটা ব্যক্তি দুইখানে সমান পরিমাণ ধনী হবে। যদি এই কাজটা করা যায় তাহলে তো আমেরিকা আমাদের উপরে সুপার পাওয়ার টানতে পারবে না। দ্যাটস ওয়াই তারা যেটা করলো, এই গোল্ড স্ট্যান্ডার্ডটাকে পুরোপুরি উঠাই দিল, বললো গোল্ড টোল্ড বুঝি না, তোমাদের ইউএস ডলার রাখতে হবে, তোমাদের ইউএস ডলারের এগেনস্টে তুমি টাকা ছাপাইতে পারবা। এবার হচ্ছে মেইন খেলাটা আসে। দেখেন আমেরিকায় 1 ইউএস ডলার মানে 1 ইউএস ডলার, কিন্তু বাংলাদেশে 1 ইউএস ডলার মানে কিন্তু 1 ইউএস ডলার না। এটা কিন্তু টাকাটা যখনই আপনি কনভার্ট করেন, আপনি যদি উল্টা চিন্তা করেন টাকাকে ইউএসডি করলে আপনার ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে। অর্থাৎ আপনি হয়তো বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক, এইটাই যখন কনভার্ট করে আপনি ইউএসএ তে যাচ্ছেন আপনি কিন্তু আর কোটিপতি থাকলেন না, বুঝতে পারছেন? অর্থাৎ ইউএস কারেন্সিতে কিন্তু আপনি কোটিপতি না, কিন্তু ওই ইউএসএ তে যে লোকটা কোটিপতি, যদি আগে গোল্ড স্ট্যান্ডার্ড থাকতো, সে যদি গোল্ডে কোটিপতি হইতো, দুজনের পাওয়ার কিন্তু সেম হইতো। কিন্তু যেহেতু গোল্ড স্ট্যান্ডার্ডটা উঠে গেল, এখন কিন্তু পাওয়ারটা আর সেম থাকলো না। তো 1971-এ নিক্সন একটা ল পাবলিশ করে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে, যে এখন থেকে গোল্ড স্ট্যান্ডার্ড বলে আর কিছু নাই, এখন থেকে পুরো ব্যাপারটা আমরা ইউএসডিতে কাউন্ট করব। এবং ইউএসডিতে কাউন্ট করলে ওই একই লাভ, কারণ গোল্ডের দাম আপনি 19-20 করতে পারবেন না, করলে পুরো পৃথিবীরটাই করতে হবে। কিন্তু আপনি একটা স্পেসিফিক, ধরেন আপনার ভালো লাগতেছে না রাশিয়াকে, আপনি রাশিয়ার টাকার ভ্যালুটা কমায় দেন, সো অটোমেটিক্যালি দেশটা গরিব হয়ে যাচ্ছে। এই ক্ষমতাটা এস্টাবলিশ করার জন্য আমেরিকা এই কাজটা করে, এবং এই কাজটা করার পরেই এই ইভেন্টটাকে বলা হয় নিক্সন শক। নিক্সন শক মানে কি? এটা একটা শক, মানে জিনিসটা কি, এই ঘটনাটা ঘটানোর পরে ওই যে প্রাইভেট ব্যাংকটার কথা বলছিলাম শুরুর দিকে, ফেডারেল রিজার্ভ ব্যাংক, এই ব্যাংকের সম্পূর্ণ পাওয়ার, সম্পূর্ণ অথরিটি চলে আসে ইচ্ছা মতো টাকা প্রিন্ট করা। কারণ এখন আর গোল্ড রিজার্ভ বলে কোনো কিছু নাই, তারা ইচ্ছা করলেই 1 ট্রিলিয়ন ডলার ছাপাইতে পারে এবং যে কোনো একটা দেশের একটা নাগরিককে সম্পূর্ণ গরিব করে দিতে পারে। এখন একটা জিনিস আসতে পারে যে আমেরিকা তাহলে সুপার পাওয়ার হইলো কেমনে? এইটার উত্তর আপনি ওয়ার্ল্ড পলিটিক্স পার্টে পাবেন। আমি একটু পরেই আসবো, এটা আমি 3 নম্বরে উত্তরটা দিব, এরপরে আমরা চলে যাবো পিরামিডে। তো এখন একটা ব্যাখ্যা আপনি নর্মালি বুঝে রাখেন, সেটা হচ্ছে এই যে ভাইয়ার যেটা প্রশ্ন ছিল, সোহাগ ভাইয়ার, যে আপনার 1 লক্ষ টাকা 5 বছর পরে যদি 95,000 হয়ে যায় তাহলে 5,000 টাকা কে পাইলো? আমি বিশেষ করে এখন আপনি উত্তরটা জানেন, কে পাইলো? সিস্টেম পাইলো। কে পাইলো? আমেরিকান গভর্নমেন্ট পাইলো। আর 3 নম্বর প্রশ্নের উত্তরের পরে আপনি আমেরিকান গভর্নমেন্টও বলবেন না, আপনি অ্যাকচুয়ালি জেনে যাবেন যে কারা অ্যাকচুয়ালি পাইতেছে, ঠিক আছে? এখন আসেন আমরা সেকেন্ড প্রশ্নের উত্তরে চলে যাই, যে পিরামিড
পিরামিড কিভাবে আবিষ্কার হলো ওই টাইমে, বা পিরামিড মানুষ বানাইলো কিভাবে, যেই টেকনোলজিটা আমরা এখন পর্যন্ত অ্যাভেল করতে পারিনি। আমি নিজে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারে আছি। বিশ্বাস করেন, পিরামিড কিভাবে বানাইতে হয় এটা আপনি বুয়েটকে বাদ দিতে পারেন, বিশ্বের কোনো ভার্সিটির এখনো সক্ষমতা হয় নাই যে ওই লেভেলের পাথরগুলো, মানে ভাইয়া যেটা বলছেন যে এক একটা পাথর আপনার প্রায় মানে ওইটা মানে যত টন, ওই টনটাকে ক্যারি করতে গেলে এখন প্রায় 14 থেকে 15টা ট্রাক লাগবে, বড় ট্রাক যেগুলো 2 টনের, ঠিক আছে। তো এত বড় বড় একটা পাথরকে প্রায় 22 তলা হাইটে উঠানো হয়েছিল, এবং সেটাকে যেভাবে বসানো হয়েছে ওইটা লিটারালি মানে একদম এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার, মানে যেই লেভেলের প্রিসিশন করতে আমাদের এখন লেজার টেকনোলজির দরকার পড়ে। তো এইটার সাথে আসলে ইসলামের যোগসূত্রটা কোথায়? আপনাকে যদি তুমি কয়েকটা প্রশ্ন করে আপনি এটার উত্তর পেয়ে যাবেন। দেখেন, আপনি জানেন যে আমরা এই মুহূর্তে বীজগণিত থেকে শুরু করে মেডিকেল অজস্র টার্ম, মানে ম্যাথমেটিক্স, মেডিকেল অ্যান্ড ইভেন ফিজিক্স তো একটা ম্যাথমেটিক্সের এক্সটেন্ডেড ভার্সন। এই সব জায়গাতে যদি আপনি একটু লক্ষ্য রাখেন, আপনি একটা জিনিস খেয়াল করলে বুঝবেন, এগুলোর এই বিভিন্ন লয়ের ইনভেন্টর মেজরিটি কিন্তু মুসলিম ছিলেন। বাট এই সিস্টেমটা তাদের নিজস্ব সুবিধার্থে এই মুসলিম ইনভেন্টরদের নামটাকে বিকৃত করে বিভিন্ন নামে তৈরি করা হয়েছে। বেশি বলার সুযোগ নেই, আমি বিশ্বাস করি আপনি ঘাটলেই এগুলোর প্রত্যেকটার উত্তর আপনি বের করতে পারবেন। অনলাইনে অ্যাভেলেবেল আছে, জাস্ট আপনার সামনে আসে না, কারণ এটা লুকায় রাখা হয়, ঠিক আছে। আপনাকে জাস্ট একটু সার্চ করে বের করতে হবে। আপনি জানেনই যে এই নামটাকে বিকৃত করে এই নামটা করা হয়েছে, অর্থাৎ এই মেজরিটি ইনভেনশন কিন্তু আমাদের মুসলমানদের হাত ধরেই আসছে। এবং এটা একটা পয়েন্ট, বাট এটা এক্স্যাক্টলি পুরো জিনিসটাকে ডিসক্রাইব করতেছে না যে পিরামিডে কি হয়েছিল। সোহাগ ভাই নিজে ভিডিওটাতে বলে দিয়েছিলেন যে আমাদের টেকনোলজি একটা পর্যায়ে একদম সর্বোচ্চ চূড়াটা রিচ করছে, অর্থাৎ ওই যে পিরামিডের আমলটা, অর্থাৎ মুসা আলাইসাল্লামের যুগটা অথবা ফেরাউনদের যে যুগটা, ওই যুগের টেকনোলজি এতটা বেশি পাওয়ারফুল ছিল যেটা আমরা এখন পর্যন্ত ইভেন আমাদের এআই নিয়েও ওই পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। এটার আমি আপনাকে আরো সলিড আরেকটা ব্যাখ্যা দিই, শুনেন। লাইক ফেসবুক আপনার ফিড কন্ট্রোল করতে পারে কত সাল থেকে? আমরা তো এআই এর নাম শুনতেছি প্রবাবলি 20 সালের পরে, 20 সালের বেশ পরে। ফেসবুক কিন্তু মোটামুটি 10 সালের আগের থেকেই আপনার নিউজ ফিডটাকে কন্ট্রোল করতে পারে। বাংলায় হিসাব করে বলি, জিনিসটা মনে করেন আপনি মেসেঞ্জারে আপনার বন্ধুকে বলছেন যে আমার একটা টি শার্ট লাগবে, ফেসবুক অটোমেটিক্যালি আপনার ফিডটা ভরে দিচ্ছে টি শার্ট দিয়ে, জাস্ট টি শার্ট অ্যান্ড টি শার্ট। তার মানে ফেসবুক কন্ট্রোল করতে পারতো। এখন এআই আসার পরে আপনি বুঝতে পারতেছেন যে হ্যাঁ, কন্ট্রোল করা তো সহজ, কিন্তু এই খবরটা আপনি এতদিন জানেন নাই কেন? ঘটনাটা কি এমন না যে এআইটা অনেক আগে থেকেই ছিল, জাস্ট আমরা জানতাম না? হওয়ার চান্স কিন্তু অনেক বেশি হাইয়ার। ইভেন আমেরিকান ইন্ডাস্ট্রির বা হলিউডের যে অজস্র মুভি আছে, যেখানে আপনি দেখলে বুঝবেন যে এআই এর একটা ছাপ কিন্তু আছে, আপনি বুঝবেন ওইটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু এটা আমাদের সামনে কখনোই ক্লিয়ারলি আসে নাই। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এই যে আমাদেরকে একটা জিনিস খাওয়ানো হয় যে প্রথম স্রষ্টার প্রথম মানুষটা ছিল হচ্ছে একটা বানর, আস্তাগফিরুল্লাহ, অ্যান্ড দেন আমরা ইভলিউশনের থ্রুতে মানুষ হয়েছে, অর্থাৎ প্রথমে গুহা মানব ছিল, এই ধারণাটাই মিথ্যা। এই জিনিসটা করা হয়েছে যেন আপনি তারা যেটা খাওয়াচ্ছে সেটা আপনি খাইতে পারেন। কারণ আপনি যদি এই জিনিসটা জানতেন, যে আপনি যদি এই জিনিসটা বিলিভ করতেন যে না, প্রথম যে সৃষ্টি ছিলেন সেটা হচ্ছে আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম, এবং তিনি কোনো গুহার মানুষ ছিলেন না, তিনি সভ্য মানুষ ছিলেন এবং তিনি একজন নবী ছিলেন। সো ওই হিস্ট্রিটা যদি আপনি খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু আপনার কাছে ওই টেকনোলজির ইনভেনশন এখন যেভাবে করে দেখানো হচ্ছে যে আমরা সভ্যতার চূড়ায়, এটা কিন্তু খাওয়ানো সম্ভব না। অর্থাৎ এখান থেকে আপনি একটা মেসেজই পাবেন, বারবার পাবেন, সেটা হচ্ছে এইটা যে সভ্যতা তার চূড়ায় বেশ কয়েকবার গেছে, এইটা জাস্ট আপনাকে ঢেকে দেওয়া হচ্ছে যেন আপনারা মানে আমরা অ্যাজ আ মুসলিম কখনো নিজেদেরকে ওই জায়গাটাতে ফিল করতে না পারি। আমরা যেন সবসময় নিজেদেরকে মূর্খ, অশিক্ষিত, মৌলবাদী মনে করি। এই জিনিসটা করার জন্যই জাস্ট এই আমাদেরকে এই ব্রেন ওয়াশিংটা দেওয়া হয় যে না, আগে আমরা বানর ছিলাম, কারণ আমরা তো আগে বলতেছি যে না আমাদের নবী ছিলেন, হাউ ডেয়ার ইউ সে, এইভাবে বলা, আস্তাগফিরুল্লাহ। বাট তারা এইভাবে করেই নিছে যেন আপনি কখনই ওই হিস্ট্রিটার ভিতরে না যেতে পারেন। এবার আসি, উনি আরো একটা ব্যাপার বলছিলেন এখানে, আই গেস পিরামিডটা একদম ক্লিয়ার যে কেন আমরা এখনো পিরামিড নামাইতে পারি না, কারণ আমাদের কাছে এখনো ওই পরিমাণ টেকনোলজি নাই। এবং আপনি যদি চিন্তা করে থাকেন যে মানুষ খালি হাত দিয়ে পাথর উঠাইছে, না ভাই, খালি হাত দিয়ে পাথর উঠাইলেও এটা কখনো ওই লেভেলের প্রিসিশনে যাওয়া যায় না। এবং এগুলো যে আমলের কথা হইতেছে, তখন বিভিন্ন গুহার ভিতরে মিশরের পিথাগোরাসের ফর্মুলা লেখা থাকতো, যেই টাইমে পিথাগোরাস স্যারের জন্মই হয় নাই, ওই টাইমে পিথাগোরাসের ফর্মুলা লেখা ছিল, হেলিকপ্টারের কনসেপ্ট দেওয়া ছিল। জিনিসটা বুঝতে পারতেছেন, যেগুলা সেইটারও কয়েকশো বছর পরে আবিষ্কার হয়েছে, সেগুলো অলরেডি গুহায় আঁকা ছিল, যেগুলো কার্বন আইসোটোপ দিয়ে বাইর করা হয়েছে, যে ওইগুলোর বয়স কত
এবং দেখা গেছে প্রত্যেকটার বয়স আমরা এদের ইনভেন্টর হিসেবে যাকে চিনি তার থেকে 500-600 বছর আগে, অর্থাৎ এগুলো আগেই ছিল, ইটস নাথিং নিউ। ঠিক আছে, তাছাড়া আপনি আরো এরকম অনেক গল্প পাবেন, যেমন লাইক মাউন্ট এভারেস্টের একদম চূড়ায় কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায় যেটা একদম সমুদ্রের অতলে পাওয়া যায়। অর্থাৎ এমন ঘটনা ঘটলে আমি অবাক হব না যে আল্লাহ এমন কিছুই করছেন যে পুরো একটা পৃথিবীর নিচে যে প্লেটগুলো থাকে এটাকে পুরোটাই উল্টে দেওয়া হয়েছে, আমরা কিছুই জানি না। এমনও হতে পারে কিছু কিছু অংশের সাথে কিন্তু এটা হয়েছে, হয়তো সব উল্টায় নাই, কিছু নিদর্শন তো আমরা দেখতেই পাচ্ছি, বাট অনেক ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু ঘটছে। সেটা ছিল হচ্ছে ব্যাখ্যা যে পিরামিড আসলে কেন হয়েছে, রিজন কি, তখন তারা টেকনোলজির পিকে ছিল। এবার আসে আরেকটা প্রশ্নের ব্যাখ্যা, যে কেন আমাদের আল কোরআনে মুসা আলাইহিস সালামের ঘটনাটা সব থেকে বেশি ইলাবোরেটেড। লাইক আপনি যদি আমাদের নবী রাসূলদের জীবনী পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, আপনি খেয়াল করলে দেখবেন আমাদের মুসলমানদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট প্রফেট কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুসা আলাইহিস সালামের থেকেও অনেক বেশি গুরুত্ব আমাদের অজস্র প্রফেটরা পাইছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এরকম অজস্র লোক কিন্তু আছেন, নবী রাসূল আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাট মুসা আলাইহিস সালামের গল্পটা কেন এত বড়, এটার ব্যাখ্যা আমি আপনাকে খুব সিম্পলি দিই। আপনি যদি খেয়াল করেন মুসা আলাইহিস সালামের সময় যে ফিরাউন কালচারটা ছিল, যে সুদের কালচারটা ছিল, যেই হচ্ছে কি আপনার ঘুষ, সুদ, তারপরে এটাকে অনেকে খাজনা বলে, ঠিক আছে, এই কালচারগুলো কিন্তু ওই টাইমে সব থেকে বেশি পিক ছিল, এবং ওই টাইমে মানুষের হাতে টেকনোলজির অ্যাক্সেসও ছিল সব থেকে বেশি। তো আল্লাহ বারবার আমাদেরকে এই জিনিসটা রিকল করাইছেন এখানে, যে এই যে সুদ, এই যে কারেন্সিটাকে নষ্ট করতেছে, এটা যেন আমরা না করি। দ্যাটস ওয়াই ওই পার্টটা সব থেকে বেশি, কারণ ফেরাউন বলতে কিন্তু আমরা একজনকে বুঝি, বাট ফেরাউন কিন্তু আসলে একজন না, ফেরাউন কিন্তু একটা গোত্রের নাম, মানে গোত্র বলতে মিশরের রাজাদেরকে ফেরাউন বলা হয়তো, ঠিক আছে, এটা কিন্তু অনেকজন। তো তাদের এই পুরা সময়টা জুড়ে এই সুদের যে কারেন্সিটা এখন আমরা যেটা খাচ্ছি আর কি, যেটা সুদই, তো আপনি টাকা ব্যাংকে রাখছেন মানে কিন্তু আপনার সুদ, ইনফ্যাক্ট টাকা জিনিসটাই একটা সুদ। এই পুরা জিনিসটার উত্থান পতন তখনই এই মডেলগুলো ছিল। সো ওই মডেলটার দিকে আমাদেরকে বারবার ফোকাস করা হয়েছে। ঘটনা কিন্তু এরকম না যে 1971 থেকেই সুদ শুরু হয়ে গেল, না, সুদ কিন্তু হাজার হাজার বছর ধরেই আছে, বাট এটা আমরা জানতাম না, মাঝখান দিয়ে আবার একজন আসছে। মেইন কথা হচ্ছে এটা আমাদেরকে এতটুকু সেন্স দেয় যে আমরা ইতিহাসে যেটা পড়তেছি সেটা এক্স্যাক্টলি এক না, কথাটা একই না। ইনফ্যাক্ট আপনি যত প্রকারের মতবাদ পড়ে আসছেন যেটা এটার বিরোধিতা করে, ঘটনা কিন্তু এক্স্যাক্টলি ওরকমই না, যে এইটাই হয়েছে এরকম না। অনেকবার সভ্যতা তার পিকে গেছে, কখনো সেটা লাইক আল্লাহ মিশাই দিয়েছেন, কখনো সেটা হারায় গেছে, দেন আবার জিরো থেকে আসছে। সো গুহা মানবের কনসেপ্টটা এটা কমপ্লিটলি একটা ভ্রান্ত ধারণা, অ্যান্ড এটার কোনো ভিত্তি আসলে ইসলামের প্রেক্ষিতে নাই। সো এটার সাথে ইসলামের কানেকশনটা এক্স্যাক্টলি এখানে। এবং কেন আল্লাহ বারবার বলছেন যে তোমরা সুদ থেকে বিরত থাকো, মানে সুদ নিছো মানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুমি যুদ্ধ ঘোষণা করছো। সোহাগ ভাই ভিডিওটাতে খুব ক্লিয়ারলি বলছেন যে ধরেন যে আমি আপনাকে লেকচার দিচ্ছি 23 ঘন্টা ধরে, তো 23 ঘন্টা শুরুতে আমি একবার বলছি যে তোমরা সুদ নিও না, পুরো লেকচার শেষ করে আবারও রিপিট করতেছি তোমরা কিন্তু সুদ নিও না, সুদ নিলে কিন্তু আমার সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেইনস্টে তুমি যুদ্ধ করতেছো। এই কথাটা বলার কারণ কি, তার মানে সুদকে উনি এতটা বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন যে এটা কুরআনের লাস্ট আয়াত, যদিও সেটা উনি মাঝখানে অনেকবার বলছেন। অর্থাৎ আমি যদি দুইটা প্রশ্নকে একসাথে একটা সুতায় আনতে চাই, আপনি এটুকু বুঝবেন যে সুদটা টাকা থেকে আসলো, এবং এই পুরো সুদটাই আমাদের এই পুরো হিস্ট্রিটাকে চেঞ্জ করতেছে, আমাদের পুরো লাইফস্টাইলকে চেঞ্জ করতেছে, আমাদের পুরো বিলিফকে চেঞ্জ করতেছে। টাকা থেকে কেমন সুদ আসলো, আপনি একটা নর্মালি চিন্তা করেন, ইউএস ডলার ছাপানোর এখতিয়ার শুধুমাত্র পৃথিবীতে একটা ব্যাংকের আছে, যেটার নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। তো ফেডারেল রিজার্ভ ব্যাংক ধরেন আপনাকে $10 দিল, $10 দিয়ে বললো পরের বছর তুমি আমাকে $11 দিবা। এখন একটু নর্মালি চিন্তা করেন, আপনি তো ডলার ছাপাইতে পারেন না, ইনফ্যাক্ট আপনি যে ডলারটা ইনকাম করতেছেন সেটাও ফেডারেল রিজার্ভ ব্যাংকই দিছে। তাহলে যে জিনিসটা আপনি তৈরিই করতে পারেন না সেটা আপনাকে 10টা দিলে আপনি কিভাবে তাকে 11টা দিবেন? তার মানে কি, আপনি ওই $1 লোন নিচ্ছেন, $1 সুদে লোন নিচ্ছেন, তার মানে এই টাকার উৎপত্তিটাই হইলো কোথাতে? সুদে। বুঝতে পারছেন? সো এইখানে হচ্ছে এই দুইটার কানেকশন, ঠিক আছে। এবার আসেন আমরা 3 নম্বরে চলে যাই, যে লাস্ট পয়েন্ট যেখান থেকে আমরা উত্তরটা পাবো, যে মানে কিভাবে এই 3টা ঘটনা একসাথে রিলেটেড, সেটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্সকে সোহাগ ভাই একটা প্লট টানছিলেন যে আমাদের এখানে অনেকগুলা যুদ্ধে যখন বাঙালিরা পরাজিত হয়, যখন ব্রিটিশদের আরো 500 বছর শাসন করার কথা, হুট করে আউট অফ নো হোয়ার 1947-এ ব্রিটিশরা এরিয়া ছেড়ে চলে গেল,
এবং কোন একটা অদ্ভুত কারণে হুট করে তখন আমেরিকা পুরা পৃথিবীর রাজা হয়ে গেল। তো উনি একটা প্রশ্ন করছিলেন যে ধরেন গ্রামে একটা মোড়ল আছে, নতুন একটা মোড়ল আসছে, তো এই দুইজন মোড়ল তো কখনো বন্ধু হইতে পারে না, দুইজন শত্রু হওয়ার কথা। তাহলে আমেরিকার ব্রিটিশ বন্ধু কিভাবে, এবং এখন পর্যন্ত তারা কিভাবে বন্ধু? এইটার ভিতরে মানে আপনি যদি এই প্রশ্নটার উত্তর বের করতে পারেন, আপনি পুরা ঘটনাটার উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ এটার উত্তর জানার পরে আপনি আপনার পক্ষে অবিশ্বাসে থাকা সম্ভব না। আমি উত্তরটাতে চলে যাচ্ছি। আমি পুরা একদম এক্স্যাক্টলি নাম ধরে বলার সুযোগ নাই, আমি এভাবে করে বলবো না। ওইটুকু বের করার দায়িত্ব আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইলে আপনি পাবেন। তবে আমি আপনাকে ইনাফ হিন্টস দিয়ে দিব, যে হিন্টসগুলো আপনি ইউজ করলে ঠিক এই পর্যন্ত পৌঁছাতে পারবেন, কারণ আমি নিজে পৌঁছেছি। 1700 শতাব্দী এবং 1800 শতাব্দীর মাঝখান বা শুরুর দিকটাতেই, মানে এরকম একটা অ্যাপারেন্ট টাইমে একটা বংশের উদ্ভব হয়, মানে একটা বংশ খুব বড়লোক হয়ে ওঠে, যেটার নাম হচ্ছে রথচাইল্ড। এই রথচাইল্ড বংশটায় 5টা সন্তান ছিল, মানে বাবার 5টা সন্তান ছিল, এবং তাদের এত বেশি প্রভাব প্রতিপত্তি ছিল যে তারা পুরা ওয়ার্ল্ড ইকোনমিটাকে কন্ট্রোল করার এখতিয়ার রাখতো। তার যে 5টা সন্তান, এই 5টা সন্তানকে সে বিভিন্ন মহাদেশে প্রেরণ করে, এবং তাদের কাজটাই থাকে ওই রথচাইল্ডের মোরালিটিটাকে স্প্রেড করা। আচ্ছা, তাদের মোরালিটিটা ছিল কি? আসেন আমি একটু ব্যাখ্যা করে দিই, খুব ইজি ব্যাপার। সেটা হচ্ছে এই যে মুসলিমের যে বিলিফটা, মানে আমাদের যে কোর বিলিফটা, সেটার কমপ্লিট এগেইনস্টে তাদের মোরালিটিটা সেট করা ছিল। লাইক ধরেন মিউজিক, সুদ, ফিয়াট কারেন্সি, লোন দেওয়ার কনসেপ্টটা, মানে ওটার সাথে সুদের কনসেপ্ট মেলানো থেকে শুরু করে, মানে টোটাল সিস্টেমটাকে ডিসরাপ্ট করার জন্য যতগুলা এলিমেন্ট দরকার, ইনফ্যাক্ট ইভেন ইলুমিনাতি পর্যন্ত, অর্থাৎ যেটাকে আমরা স্যাটানিজম বা শয়তানের পূজা বলি, সেই কনসেপ্টটা পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় ছড়ায় দেয়। এবং এই তাদের এজেন্ডাটাই ছিল যেন কখনোই পৃথিবীতে মুসলমানদের সংখ্যার আধিক্য না ঘটতে পারে। তারা যেন ধীরে ধীরে হয় কনভার্ট হয়ে যায়, অথবা তারা যেন নাস্তিক হয়ে যায়, অথবা তারা যেন সেকুলার কিংবা অ্যাগনস্টিক হয়ে যায়। এবং এই ঘটনাটাকে আরো বেশি প্রবল করার জন্য তারা অনেকগুলো কনসেপ্টের উত্থান ঘটালো, যেমন ধরেন এলজিবিটিকিউ, যেমন ধরেন ফেমিনিজম, এরকম আরো হাজার হাজার কনসেপ্ট আছে যেগুলো তারা এইটার ভিতরে দিয়ে দিছে, রেসিজম থেকে শুরু করে, যেন আমরা এগুলা নিয়ে ফাইট করতে থাকি। এন্ড মাঝখান দিয়ে তারা আস্তে আস্তে করে কনভার্সনের কাজ চালাবে। যদি আপনি রথচাইল্ড নিয়ে জাস্ট একটু পড়াশোনা করতে পারেন ডিপে, আপনি বুঝে যাবেন ঘটনাটা আসলে কোথায় ঘটছে। একটু সামনের দিকে আমি আরেকটু কানেক্ট করে দিই আপনাকে। এই রথচাইল্ড, আপনি একটু জিনিসটা বুঝেন, যখন পুরো পৃথিবীর মুসলমানরা জানা শুরু করতেছে যে আমাদের মেইন শত্রুটা রথচাইল্ড, তখন কিন্তু তার অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি। অর্থাৎ আমরা কিন্তু ইসলামের স্বার্থে অবশ্যই চিন্তা করবো যে তার এগেইনস্টে আমরা কি করতে পারি। দ্যাটস ওয়াই যে সিস্টেমটা এটাকে রান করতেছে, তাদের মাথায় অবশ্যই এটা আসার কথা যে এই রথচাইল্ডকে আমাকে হাইড করতে হবে, অর্থাৎ পুরো বিশ্বর কাছে জিনিসটাকে ঘোলাটে বানাইতে হবে। অর্থাৎ কেউ যেন বুঝতেই না পারে যে কে আসলে এই জিনিসটার উত্থান করলো, কে আসলে অ্যান্টি ইসলামিক কাজকর্মগুলোকে প্রমোট করতেছে। এটার কারণে তারা যেটা করলো, জাস্ট কিছু না, 100 বছরের মাথায় এই রথচাইল্ডের ক্ষমতাটা তারা আস্তে আস্তে কমানো শুরু করলো, এবং বিভিন্ন আরো ডিফারেন্ট নামের বিভিন্ন এরকম বংশীয় মর্যাদা সম্পন্ন, বংশীয় পাওয়ারফুল লোকজন কিংবা বিভিন্ন দেশের গভর্নমেন্ট, এদেরকে এখানে বসানো শুরু করলো। অর্থাৎ তারা জাস্ট ওই অ্যাটাকটাকে কনফিউজিং বানানোর ট্রাই করলো, যে তুমি কাকে অ্যাটাক করবে, এখন তো সবাই এরকম হয়ে গেছে, কয়জনকে অ্যাটাক করবা, ঠিক আছে। এই কাজটা করার মাধ্যমে তারা এই জিনিসটাকে এমন ভাবে বানায় ফেললো যে আপনার এখন দেখলে মনে হবে যে আচ্ছা, হু ইজ মাই এনিমি, আপনি জানেনও না, হয়তো আপনার পাশের লোকটাই আপনার এনিমি, বাট আপনি জানেন না। দাজ্জালকে আপনি জানেন না, হয়তো আপনার সাথেই আছে, জাস্ট আপনি জানেন না। সো এই যে ঘটনাটা, এটা আমি একটা প্রতীকী স্বরূপ ইউজ করতেছি, যে রথচাইল্ড দেন হাইড করে ফেলা। সো এই যে ব্রিটিশ, এই যে আমেরিকা, এই যে ইন্ডিয়া, যত কিছু দেখেন, এগুলো হচ্ছে জাস্ট কিচ্ছু না, পাপেট। অর্থাৎ টোটাল সিস্টেমটা দুইটা ভাগে বিভক্ত, একটা ভাগ মুসলিম, আরেকটা ভাগ আপনি গবেষণা করে বাইর করবেন, এটা আপনার দায়িত্ব। এই দুইটা ভাগের মধ্যে মুসলিমের রিপ্রেজেন্টেটিভ এই মুহূর্তে এরকম খুব একটা পাওয়ারফুল নাই, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক আলেম আছেন। তবে এই যে সিস্টেমের যে আরেকটা রিপ্রেজেন্টেটিভ, যেটা আমি বললাম, মানে একটা তো মুসলিম আর একটা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমের রিপ্রেজেন্টেটিভগুলো এখন অতিরিক্ত পাওয়ারফুল। এবং এই ঘটনা খুব সম্ভবত, এরা অনেক আলেমরাই বলেন যে এটা খুব সম্ভবত ইমাম মাহাদির জামানা পর্যন্ত এরকমই থাকার চান্স আছে। আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হবে, বাট পুরোটা চেঞ্জ হবে ইমাম মাহাদির আবির্ভাবে, তার আগ পর্যন্ত এমনই থাকবে। এই যে মুসলিম, তারা তো গেলই, তারা তো আছেই। আরেকটা যে পার্ট, সিস্টেমের পার্ট, এরা নিজেদেরকে
লুকায় রাখার জন্য, নিজেরা যেন কখনোই আমাদের সামনে না আসে, যেন তাদেরকে কেউ অ্যাটাক না করে, তাদের এগেনস্টে কেউ যায়, তারা অনেক সময় এক একটা পাপেট ইউজ করে। কখনো তারা ব্রিটিশকে ক্ষমতা দেয়, কখনো তারা আমেরিকাকে ক্ষমতা দেয়, কখনো তারা রাশিয়াকে ক্ষমতা দেয়। এই কারণে আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা কিন্তু সবসময় কনফিউজড। আমরা মনে করতেছি যে আচ্ছা ঠিক আছে, হুট করে আমেরিকা আসলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা যুদ্ধে ওয়েপন বিক্রি করে অনেক বড়লোক হয়ে গেল। বাট শুধুমাত্র বড়লোক হলেই তো ক্ষমতা পাওয়ার কথা না। এবং ব্রিটিশ যখন দেখতেছে আমার সামনে দিয়ে আমেরিকা এত বড় হয়ে যেতেছে, তখন তো একটা যুদ্ধ লাগার কথা। যুদ্ধটা কেন লাগলো না? যুদ্ধটা না লাগার একটাই কারণ, সেটা হচ্ছে তারা প্রত্যেকে উপরে আরেকটা জায়গায় কন্ট্রোল, যেটাকে আমরা সিস্টেম বলি, এবং তারা চাইলেও এই সিস্টেমের এগেনস্টে যাবে না। এবং এই সিস্টেমটা মেকশোর করে যেন প্রতি 50 থেকে 100 বছর পর পর এই মেইন ক্ষমতাটা চেঞ্জ হতে থাকে। কারণ ধরেন আমেরিকা যদি প্রায় 500 বছর ধরে এই সুপার পাওয়ার হয়ে থাকে, তাহলে সবার টার্গেট কিন্তু আমেরিকা হয়ে যাবে। একটা পর্যায়ে দেখবেন যে আমেরিকার সাথে অনেক দেশের সম্পর্ক খারাপ হবে, যেমন এখনই দেখতে পারতেছেন আমেরিকার সাথে কিন্তু অনেকেরই সম্পর্ক খারাপ হওয়া শুরু করতেছে, তাই না? সো ঘটনা যেটা ঘটবে, আমেরিকাকে সবাই একটা পর্যায়ে অ্যাটাক করবে বা তাকে সহযোগিতা করা বন্ধ করে দেবে। যার কারণে আপনি খেয়াল করবেন প্রতি 50 বছর, 100 বছর, 200 বছর পর পর এই ক্ষমতাটা চেঞ্জ হয়। যেমন 200 বছর ব্রিটিশ শাসন করলো, দেন হুট করে আপনি জানেনও না কেন আমেরিকা চলে আসলো। আবার এখন আমরা শুনতেছি যে কোনো টাইমে চায়না নাকি সুপার পাওয়ার হয়ে যাবে। এগুলো কেন করতেছে? যেন আপনি কখনো আপনার ওই টার্গেটটা ফিক্স করতে না পারেন, যে কাকে আমার টার্গেট করা উচিত, কার এগেনস্টে আমার নফসের যুদ্ধটা হবে, কার এগেনস্টে আমার জিহাদটা হবে। এটা যদি আপনি না বুঝতে পারেন, দ্যাটস ওয়াই তারা বারবার এই পাওয়ার শিফটিং এর খেলাটা খেলে। এবং এই পুরা জিনিসটা এখন যদি আপনি সামারাইজ করেন একটা সূত্রে গাথা, সূত্রটা হচ্ছে পুরা ওয়ার্ল্ড পলিটিক্স, পুরা ওয়ার্ল্ডের মোরালিটি, সবকিছু, পপুলেশন থেকে শুরু করে লিডারশিপ অ্যান্ড ফিন্যান্স, পুরোটা দুইটা ভাগে বিভক্ত। এক হচ্ছে মুসলিম, আর একটা হচ্ছে সিস্টেম। সো এই দুইটার মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং এই দুইটার মধ্যে যুদ্ধের ক্ষেত্রে মুসলিমদেরকে অপ্রেস করার জন্য এই সিস্টেমটা বিভিন্ন প্রকারের ফোন দিয়ে আটে। যেমন ইতিহাস মুছে ফেলা থেকে শুরু করে, ফিয়াট কারেন্সি আনার থেকে শুরু করে, মানে যে মুদ্রাস্ফীতির যে কনসেপ্ট, যেন আমরা গরিব হয়ে যাই, থেকে শুরু করে ওয়ার্ল্ড পলিটিক্সে বারবার একজনের উত্থান পতন দেখানো, যেন আমরা সবসময় কনফিউজ থাকি। এবং এই কনফিউশনের মাঝখানে আমরা যেন মিউজিকে লিপ্ত হই, আমরা যেন বিভিন্ন অদ্ভুত কনসেপ্টে লিপ্ত হই, যেমন LGBTQ, এইটা যেটা কখনো ছিলই না, যেন মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম থেকে অনেক দূরে সরে আসি। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল থিং। আমি বিশেষ করে আপনি 3টা জিনিসের উত্তর পেয়ে গেছেন। আমার জন্য দোয়া করবেন যেন এই ধরনের আরো ব্যাখ্যা বিশ্লেষণমূলক ব্যাপার-স্যাপার আপনাদের সামনে আনতে পারি। আর অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।